ওয়েলকাম স্টুডেন্টস, আমি স্বরূপ সরকার আর তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল চকবোর্ড। আজকে আমি দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। এর আগের ভিডিওতে তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম পার্টে কিছু রুলস শিখেছিলে। আজকে তোমরা দ্বিতীয় পার্টে আরো কিছু ইম্পর্টেন্ট রুলস শিখতে চলেছো। তাহলে চলো উইদাউট ওয়েস্ট এনি টাইম তাহলে আমরা এই ভিডিওটা শুরু করছি। আর আরেকটা কথা, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। যে রুলস আমরা শিখবো আজকে তাতে দেখাচ্ছে যে রুল নাম্বার 4 যেখানে আছে কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন থেকে আমরা কি বুঝতে পারি? আমরা নাউন যখন পড়েছি বিভিন্ন কিছুতে, সেখানে আমরা এই যে কালেকটিভ নাউন কাকে বলে। কালেকটিভ নাউন হচ্ছে কোনো একের বেশি সংখ্যক, যখন পিপল হতে পারে, থিং হতে পারে, কোনো জিনিস হতে পারে, বা কোনো প্লেস বা কোনো আইডিয়া, সেগুলোকে যখন আমরা একত্রে একটা দেখাচ্ছি, সিঙ্গেল ইউনিটিতে দেখাচ্ছি, তখন আমরা সেটাকে কালেকটিভ নাউন বলছি। মানে একটা শ্রেণী, একটা ক্লাসকে ধরছি, কিন্তু সেই ক্লাসটাই একটা জাতি বা একটা কোনো বিষয় যেটাতে একাধিক কোনো কিছু থাকে, কিন্তু সেটাকে আমরা একত্রে নিচ্ছি, তাকে আমরা বলছি কি কালেকটিভ নাউন। যেমন আমরা বলতে পারি কি, যেমন এখানে উদাহরণ দেখো, ফ্যামিলি। ফ্যামিলি কিন্তু একজনাকে নিয়ে ফ্যামিলি হয় না, ফ্যামিলিতে বিভিন্ন মেম্বার্সরা থাকে, বাবা মা ভাই বোন দাদা দিদি। তো প্রত্যেককে নিয়ে, প্রত্যেক ব্যক্তিকে নিয়ে আমরা কি বলি? ওই ফ্যামিলি। ঠিক আছে, ওই ফ্যামিলিতে 5 জন আছে, ওই ফ্যামিলিটা ভালো। তো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে আমরা আলাদা আলাদা করে না বলে আমরা কি বলছি? ফ্যামিলি। এছাড়াও তোমার আর্মি সোলজার্সদের নিয়ে আর্মি তৈরি হয়। ঠিক আছে, তো মানে একটা দলগতভাবে, একটা ইউনিটগতভাবে যখন কতগুলো সোলজার্স এক জায়গায় থাকে, তাহলে আমরা তাকে কি বলি? আর্মি। এরপরে দেখো টিম, তো সেরকমই একজন থেকে তো টিম তৈরি হয় না, প্রত্যেককে অনেক কিছুকে দলগত একটা জিনিসকে একটা একসাথে সংঘবদ্ধতা ভাবে যখন থাকছে, সেইগুলোকে আমরা একটা কথায় আমরা বলতে পারি টিম। আমরা 11 জনা বা 12 জনা বা যে কটাই টিমের মধ্যে মেম্বার্স থাকুন না কেন, সেই মেম্বার্স গুলোকে একসাথে বলছি টিম। কমিটিতেও বিভিন্ন মেম্বার্স থাকে, কমিটি তাদেরকে নিয়ে গঠিত হয় একটা দল, সেটাকে হচ্ছে আমরা কমিটি বলছি। ক্লাস তোমরা জানো, একজনকে নিয়ে তো ক্লাস হয় না, সবাইকে নিয়ে ক্লাস হয়। অডিয়েন্স, দর্শক, প্রচুর দর্শক থাকে, কিন্তু প্রচুর দর্শককে আমরা এক কথায় কি বলছি? অডিয়েন্স। তো এছাড়াও অনেক প্রচুর আছে, তো সেগুলোকে আমরা কি বলি? কালেকটিভ নাউন। এইবার কথা হচ্ছে কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার নাউন, আমরা সিঙ্গুলার ভার্ব আমরা কালেকটিভ নাউনের পরে ব্যবহার করে থাকি, কারণ একটা ইউনিট বোঝাচ্ছি। ওকে, তো এই সিঙ্গুলার ভার্ব যখন আমরা কালেকটিভ নাউনের ক্ষেত্রে ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা আবার কালেকটিভ নাউন যদি কালেকটিভলি না বুঝিয়ে, যদি কালেকটিভ নাউনের মধ্যে কিছু আমরা প্লুরাল সেন্সও আবার ব্যবহার করে থাকি। কখন ব্যবহার করি সেটা? যখন কালেকটিভ নাউন আমরা ইউজ করছি কিন্তু সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, যখন কালেকটিভ নাউনের ভেতরে থাকা যে সমস্ত পারসন, থিং বা কোনো কিছু যেটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা নিজেদের কাজ করছে বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্লুরাল সেন্সে ইউজ করব। তো এমনি সাধারণ দিক থেকে কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়ে থাকে, কিন্তু সেন্সের গত দিক থেকে কখনো কখনো কালেকটিভ নাউন প্লুরাল হিসেবেও কাজ করে। তো কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো প্রথমে কিভাবে সিঙ্গুলার হিসেবে কাজ করে দেখো। কালেকটিভ নাউন সিঙ্গুলার হিসেবে কাজ করে সময় ভেদে, কালেকটিভ নাউন প্লুরাল হিসেবেও কাজ করে যখন কালেকটিভ নাউনের ভেতরে থাকা যে সমস্ত পিপল বা পারসনস অথবা কোনো থিংস বা কোনো প্লেস যখন সিঙ্গেল ইউনিট হিসাবে কাজ করছে, ইন্ডিভিজুয়াল হিসাবে কাজ করছে, সেই সময় কালেকটিভ নাউন আর সিঙ্গুলার থাকে না, তখন সেটা প্লুরাল হয়ে যায়। ওকে, সেই সময় আমরা প্লুরাল ভার্ব ইউজ করি। তো প্রথমে আমরা দেখি, এখানে দেখো সিঙ্গুলার ভার্ব হিসাবে কিভাবে ইউজ হচ্ছে। ইন্ডিয়ান আর্মি হ্যাজ ডিফিটেড পাকিস্তান ইন কার্গিল ওয়ার। তো ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সৈন্যরা। তো আর্মি বলতে বিভিন্ন সোলজার্সদের নিয়ে একটা গঠিত টিমকে আমরা আর্মি বলছি। সেই আর্মিটা কি করেছে? পাকিস্তানকে ডিফিট করেছে। তো এই আর্মি, ইন্ডিয়ান আর্মিকে আমি পার্টিকুলার একটা করে সোলজার্সদের কথা বলছি না, আমরা গ্রুপ অফ সোলজার্সকে বলছি, যাদের সাহায্যে পাকিস্তানকে হারানো সম্ভব হয়েছে। তাই যেহেতু একটা গ্রুপের সম্পূর্ণ নিজস্ব ইউনিটগতভাবে একটা কাজ, সেহেতু এটাকে আমরা কি
কি সিঙ্গুলার ভার্ব হিসাবে আমরা দেখবো এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে, এখন হ্যাভ ইউজ হয়নি। এখানে লেখা নেই যে ইন্ডিয়ান আর্মি হ্যাভ ডিফিটেড, লেখা আছে ইন্ডিয়ান আর্মি হ্যাজ ডিফিটেড। ওকে, কারণ আর্মি পার্টিকুলার সৈন্যগুলোকে আমি আলাদা আলাদা করে বলছি না, বলছি পুরো দলটাই মিলে পাকিস্তানকে হারিয়েছে। নেক্সট দেখো, দ্য ডিসিশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য কমিটি। একটা কোনো ডিসিশন আছে, একটা কোনো বিষয়ের কোনো মত, সেই ডিসিশনটা হ্যাজ বিন অ্যাপ্রুভড, যেটাকে মান্যতা দেওয়া হয়েছে তাদের দ্বারা, বাই দ্য কমিটি, কমিটির দ্বারা। এবার কমিটির দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে মানে কমিটির মধ্যে মেম্বার্সরা থাকতে পারে, কিন্তু মেম্বার্সরা সম্মিলিতভাবে একটা ডিসিশনকে মত দিয়েছে। তাই জন্য ওই পার্টিকুলার কোনো মেম্বার্সদের কথা বলে দিই, আমি পুরো মেম্বার্সদের মতটাকে আমি বলছি। তাই সেই মতটা নিয়েছে কে? একটা কমিটি, মেম্বার্সদের দিয়ে গঠিত, 4টে 5টা 10টা মেম্বার্স দিয়ে গঠিত একটা দল বা একটা কমিটি মিলে একটা ডিসিশন নিয়েছে। তাই সেই কমিটিটাকে আমি সিঙ্গুলার হিসাবে ধরবো। এই কালেকটিভ নাউন কমিটি, এটা সিঙ্গুলার, ঠিক আছে? তাই এই সিঙ্গুলার থাকার জন্য এখানেও আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। এখানে আমি বলিনি যে হ্যাভ বিন অ্যাপ্রুভড, এখানে তাই হ্যাজ বিন অ্যাপ্রুভড লেখা হয়েছে। এবার দেখব যে এই কালেকটিভ নাউনগুলো কিভাবে প্লুরাল হিসাবে কাজ করে। আমি বলেছি প্লুরাল হিসাবে কাজ করার শর্ত হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে থাকা প্রত্যেকজন তারা যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কোনো কাজ করে, সেক্ষেত্রে সেটাকে আমরা প্লুরাল হিসাবে ধরবো। ঠিক আছে? কিরকম দেখো, একটা উদাহরণ, টিম তো অ্যাকচুয়ালি একটা অনেক 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 কজনকে মিলিত একটা ভাবে তৈরি কোনো একটা দল, তাই তো? একটা দলের মধ্যে অনেকে থাকতে পারে, তাকে টিম বলা হয়। তো বলছে দ্য টিম হ্যাভ বিন অ্যালাউড টু মিট দেয়ার ফ্যামিলি আফটার ম্যাচ। টিম হ্যাভ বিন অ্যালাউড, টিমটাকে অনুমতি দেওয়া হয়েছে টু মিট দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে, আফটার ম্যাচ, ম্যাচের পর। তো টিমের পরিবার বলতে কাকে বোঝাচ্ছে? টিমের মধ্যে যে সমস্ত প্লেয়ারগুলো থাকে তাদের পরিবারের কথা বলা হচ্ছে। মানে প্রত্যেকেরই আলাদা আলাদা নিজস্ব পরিবার আছে, তার একজনের যা পরিবার নিশ্চয়ই আরেকজনের সেই পরিবারটাই নয়। তো তাই বলছে দ্য টিম হ্যাভ বিন অ্যালাউড, এখানে দেখো হ্যাজ বিন দেওয়া হয়, তার টিমের প্রত্যেকটা মেম্বারকে, দ্য টিম হ্যাভ বিন অ্যালাউড মানে টিমের প্রত্যেকটা মেম্বারকে অ্যালাউ করা হয়েছে। তো টিমের প্রত্যেকটা মেম্বার মানে একের বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেটা প্লুরাল হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? হ্যাভ বিন, হ্যাজ বিন কিন্তু ইউজ করলাম। তো তাদের পরিবারের সঙ্গে নিজের নিজের প্রত্যেক প্লেয়ার বা টিমের যারা সদস্য আছে তারা নিজের নিজের যারা পরিবার আছে তার সঙ্গে সাক্ষাৎ করতে অ্যালাউ করা হয়েছে। ঠিক আছে? অনুমতি দেওয়া হয়েছে আফটার ম্যাচের পর। এরপরে দেখো, তাই এই ক্ষেত্রে এটা আমরা কি ইউজ করলাম? প্লুরাল ভার্ব ইউজ করলাম। তারপরে দেখো, দ্য ক্লাস হ্যাভ বিন ওয়ার্কড অন ডিফারেন্ট প্রজেক্ট ইন এ গ্রুপ। তো ক্লাস বলতে ক্লাসের মধ্যে সমষ্টিগত সমস্ত স্টুডেন্টদের নিয়ে একটা ক্লাস তৈরি হয়, তাই তো? কিন্তু ক্লাসটা কিভাবে প্লুরাল হিসেবে কাজ করছে দেখো, দ্য ক্লাস হ্যাভ বিন ওয়ার্কড অন ডিফারেন্ট প্রজেক্ট ইন এ গ্রুপ। ক্লাসের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা আছে প্রত্যেকে একটা একটা করে গ্রুপ বানিয়ে নিয়েছে এবং প্রত্যেকে আলাদা আলাদা বিষয়ের উপরে প্রজেক্ট করছে, কাজ করছে। ঠিক আছে? তো তার জন্য ক্লাসের সমস্ত স্টুডেন্ট যারা আছে, ক্লাসটা কিন্তু এক থাকলেও ক্লাসের মধ্যে যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করছে। যখনই কালেকটিভ নাউনে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ হবে, তখন কালেকটিভ নাউনটা নিজে সিঙ্গুলার হলেও ওখানে তখন প্লুরাল হিসাবে দেখাতে হবে, এবং ভার্বটাও, যে ভার্বটা ইউজ হবে সেটাও প্লুরাল ভার্ব ইউজ হবে। এখানে দেখো হ্যাভ বিন ইউজ করা হয়েছে। ওকে, যদি আমরা বলতাম যে দ্য ক্লাস হ্যাজ ভিজিটেড হাজারদুয়ারি অ্যাজ এক্সকারশন, তাহলে আমরা বলতে পারতাম যে এক্সকারশনের জন্য ক্লাসটা হাজারদুয়ারি ভিজিট করেছে। তো পুরো ক্লাসকে বোঝাতাম সেক্ষেত্রে, ইন্ডিভিজুয়ালি আমি কাউকে বোঝাচ্ছি না, পুরো ক্লাসের সমগ্রভাবে একটা শ্রেণীকে বোঝাচ্ছি। কিন্তু এখানে আমি কি বলেছি যে ক্লাস হ্যাভ বিন ওয়ার্কড অন ডিফারেন্ট প্রজেক্ট ইন এ গ্রুপ। একটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ বানিয়ে ক্লাসের মধ্যে থাকা সমস্ত স্টুডেন্টরা কি করছে? নিজেদের মতো করে অন্যান্য বিষয়ের উপরে তারা কাজ করছে। তাই জন্য এক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? প্লুরাল ভার্ব ফর্মটাকে ইউজ করলাম। ওকে, তো আশা করি বুঝতে পারলে। এবার আমরা রুল নাম্বার 5 এর দিকে যাব। তাহলে রুলস এর দিকে যাচ্ছি। রুল নাম্বার 5, এটা খুবই সহজ একটা রুলস, তোমরা
ছোটবেলা থেকে শিখেছো হেয়ার এবং দেয়ার, ঠিক আছে? হেয়ার এবং দেয়ার থাকলে আমরা কি কি সিঙ্গুলার ভার্ব ইউজ করব না প্লুরাল ভার্ব ইউজ করব? তো দেখো হেয়ার বা দেয়ারের সাথে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব ইউজ করব, আর যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। খুবই সহজ, লিখে নাও তাও একবার। দেয়ার ইজ বা আর এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। তো আমাদের গ্রামে একটা হাই স্কুল আছে। তো এ হাই স্কুল বলেছে, একটা হাই স্কুল, তাই তো? তাহলে একটা হাই স্কুল সিঙ্গুলার। তো তার জন্য আমরা এখানে কি ইউজ করব? একটা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সিঙ্গুলার ভার্ব কি হবে? দেয়ার ইজ, আর নয়। ওকে, নেক্সট দেখো, এটা তো তোমরা পারবে। দেয়ার ইজ বা আর বুকস ইউ হ্যাভ পারচেজড ফ্রম বুক ফেয়ার। তো এখানে আছে সেই বইগুলো যেটা তুমি বইমেলা থেকে কিনেছি। তো বুকস আছে, বুক কথাটা লেখা নেই, বুকস আছে, এস আছে, তাহলে একের বেশি বইয়ের কথা বলছে। তো এক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্লুরাল ভার্ব ইউজ করব। তাহলে সেক্ষেত্রে কি হবে? ইজ না আর। ওকে, নেক্সট একটা উদাহরণ দেখো। হেয়ার ইজ বা আর ইয়োর কিজ। তো এই যে তোমার চাবিগুলি, তো কি লেখা আছে এখানে? কিজ, এস লেখা আছে, ঠিক আছে? কিজ, তাহলে একের বেশি চাবি আছে, কিজ, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। তো এই হচ্ছে খুবই সিম্পল রুল নাম্বার 5। আশা করি বুঝতে পারলে। এবার আমরা রুল নম্বর 6 দেখব যে কিভাবে আরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভার্ব কিভাবে ইউজ হচ্ছে। ওকে, তাহলে দেখো। ওকে স্টুডেন্ট, তাহলে যে রুলসটা আমরা শিখবো সেটা হচ্ছে রুল নাম্বার 6, মেনি প্লাস প্লুরাল। তো মেনি প্লাস প্লুরাল জিনিসটা কি দেখো। তো মেনি দেখো, প্রথমে কথাটা লেখা আছে কি? মেনি। প্লুরাল দেখো, রাইটার্স, রাইটার একটা লেখক, রাইটার্স একের বেশি লেখক। ওকে, তো মেনি প্লাস প্লুরাল, মেনি প্লাস দেখো রাইটার্স, যদি মেনি প্লাস প্লুরাল সাবজেক্ট, যদি মেনির সাথে সাবজেক্টটা যদি প্লুরাল থাকে তাহলে অবশ্যই আমরা কি বসাবো? আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটা হবে কি? প্লুরাল ভার্ব। তাহলে দেখো, মেনি রাইটার্স ওয়াজ বা ওয়্যার বর্ন ইন ইন্ডিয়া। অনেক লেখক আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে যেহেতু প্লুরাল আছে, আমি বলেছি নিয়মটা কি? মেনি প্লাস প্লুরাল থাকলে আমরা কি বসাবো? প্লুরাল ভার্ব বসাবো। তাহলে প্লুরাল ভার্ব কি? ওয়্যার। ওকে, তো মেনি এ সিঙ্গুলার, এটা কি বোঝাতে চাইছে? মেনি এ সিঙ্গুলার মানে মেনি প্লাস প্লুরাল যদি প্লুরাল হয়, মেনি এ সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? সিঙ্গুলার। মানে এই দুটোই কিন্তু সেম হবে, এটা দুটোরই মিনিং সেম হবে। কিরকম ভাবে সেম হবে এখন যদি বুঝতে না পারো তাহলে এবার বুঝতে পারবে। দেখো, আমরা মেনি রাইটার্স, মেনি প্লাস প্লুরাল এরকম ভাবে না লিখে আমরা এরকম ভাবে লিখতে পারি। কিরকম দেখো, তাহলে মেনি, মেনি আছে, তাহলে আমরা এখানে মেনি লিখলাম। এরপরে কি আছে? এ, এ লিখলাম। এরপরে কি আছে? সিঙ্গুলার, তাহলে এটার রাইটার্স, রাইটার্স যে লেখা আছে, রাইটার্স এর সিঙ্গুলার কি হবে? রাইটার, একজন, WRITER। এবার দেখো, মেনি প্লাস প্লুরাল, প্লুরাল হয়েছিল সাবজেক্ট, মেনি এ প্লাস সিঙ্গুলার, সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে সেক্ষেত্রে কি লিখবো? মেনি এ রাইটার। এক্ষেত্রে কি লিখবো? সিঙ্গুলার সাবজেক্ট ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। এটারও যেটা মানে এটাও সেটা মানে, একইভাবে আমরা লিখতে পারি। এই পরীক্ষাতে অনেক সময় এইভাবে দিয়ে দেয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করতে পারি? কি করি যে মেনি কথাটা লেখা আছে, মেনি মানে তো অনেক, তাহলে অনেক মানে একের বেশি, সেক্ষেত্রে আমরা অনেক সময় কি বসিয়ে দিই? আমরা ওয়্যার বসিয়ে দিই, আমরা প্লুরাল ভার্ব বসিয়ে দিই। কিন্তু না, নিয়মটা কি? মেনি এ, মেনি এ কথাটা যখনই থাকবে তখনই সিঙ্গুলার সাবজেক্ট বসবে এবং সিঙ্গুলার ভার্ব বসবে। ওকে, এটা হচ্ছে নিয়ম। তাহলে নেক্সট আমরা দেখে দেখো, মেনি পিপল, মেনি প্লাস প্লুরাল পিপল। পিপল হচ্ছে অনেকজন, ব্যক্তিকে নিয়ে পিপল, তাই তো? জনতা, তাহলে একের বেশি, তাহলে সেক্ষেত্রে এটা প্লুরাল, মেনি প্লুরাল। তাহলে এবার প্লুরাল ভার্বটা বসবে, মেনি পিপল ওয়াজ বা ওয়্যার গ্যাদারিং ইন দ্য মিটিং। একটা মিটিং এ জমায়েত হয়েছিল, সমবেত হয়েছিল। তাহলে সেক্ষেত্রে আমরা মেনি পিপল কথাটা লেখা আছে, মেনির সঙ্গে প্লুরাল থাকলে আমরা প্লুরাল ভার্ব দেবো। তো কোনটা দেবো? ওয়্যার।
ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? মেনি এ সিঙ্গুলার ফর্মে দেখো, তোমরা বুঝতে পারছো, এটা দেখলে আরো বুঝতে পারবে। মেনি, মেনির পরে আমরা কি লিখতে পারি? এ। এরপরে পিপল, পিপল তো প্লুরাল, এর সিঙ্গুলার ফর্ম কি হবে? পারসন, একজন ব্যক্তি। আর একের বেশি হলে তাকে পিপল বলতে পারি। তাহলে মেনি আর পিপলের জায়গায় আমরা কি লিখবো? পারসন। যখন এটা লিখলাম তখনই আমাকে এবার সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কি? ওয়াজ, গ্যাদারিং ইন দ্য মিটিং। তাহলে বুঝতে পারলে যে পরীক্ষার সময় মেনি থাকবে, মেনির পরে যদি এ থাকে তাহলে তোমরা ভুল করে মেনি থাকলে যে আমরা মেনি মানে অনেক, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব দিয়ে দেবো। আমাদের ভালো করে দেখতে হবে কি মেনি এ আছে আছে নাকি কথাটা। যদি মেনি এ থাকে তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট থাকবে এবং সেই সাথে আমরা কি দেবো? তাহলে সিঙ্গুলার ভার্ব দেবো। তো আশা করি বোঝাতে পারলাম আমাদের আজকেকার টপিক। আমরা নেক্সট টপিক আবার আলোচনা করব পরের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন।